বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পরে অলমোস্ট সম্ভবত 5 মাস তো হবেই, 5 মাস বা তার বেশি সময় পরে আমরা একটা লাইভ ক্লাস নিতে যাচ্ছি। আপনার আগামী 5 তারিখে আপনাদের যে সিনিয়র অফিসারের পরীক্ষা আছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে এটা ফিনান্স ফ্যাকাল্টি নিবে। তো ফিনান্স ফ্যাকাল্টির আগে খুব বেশি পরীক্ষা নেয়নি, 4-5টার মতো এক্সাম নিয়েছে। তো আমি বলেছিলাম যে আপনাদের 3-4টা ক্লাস নিব আর কি। তো সময় করে উঠতে পারি নাই। সব থেকে বড় কথা, ক্লাস 26-27 তারিখে নিতে চেয়েছিলাম। আজকে আহ, 1 তারিখ, 2 তারিখ বলা উচিত, এখন বাজে রাত 12টা 32। তো সারাদিনের ব্যস্ততা ফেলে এখন আপনাদের ক্লাসটা নিতে বসলাম। এই ক্ষেত্রে আমি হয়তো 2টার বেশি অ্যাপ্রোচ দেখাবো না, বেস্ট যে 2টা অ্যাপ্রোচ এখানে সেটা দেখাবো। এবং এক্সাম হলে আপনার থিঙ্কিং স্টাইলটা কি হবে সেটাই মূলত আমার উদ্দেশ্য। যে পরীক্ষার হলে আপনি একটা ম্যাথ দেখলেন, এটা আপনার মাথায় আসলে কি আসা উচিত, কিভাবে ডিল করবেন আর কি। সাধারণত যারা ম্যাথ এক্সপ্রেসের সাথে আছেন তারা জানেন যে আমরা প্রশ্ন 6 লাইন হলো, সমাধান আমরা 1 লাইনের দিকে আনার চেষ্টা করি, স্মার্ট কনসেপ্ট আর কি। তো যাই হোক, রাত 12টা 33, খুব বেশি লেন্থি করে আমরা দেখবো না, 4-5টা অ্যাপ্রোচ দেখবো না, 2টা করে অ্যাপ্রোচ দেখবো ইনশাল্লাহ। তবে এটা বলে যে আপনারা যারা ইউটিউবে দেখবেন আর কি, জাস্ট ক্লাসটা দেখেন আর কি, 1 কাপ চা নিয়ে বসে যান, ক্লাসটা দেখেন, আপনার থিঙ্কিং স্টাইলটার সাথে আমার থিঙ্কিং স্টাইলটা মেলে কিনা। হইতে পারে আপনার থিঙ্কিং স্টাইলটা আমার থেকে বেটার, ডেফিনেটলি কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। তো আমিও 1 কাপ কফি নিয়ে বসলাম, মধ্যরাত। যারা দেখবেন 1 কাপ চা নিয়ে জাস্ট এনজয় করার অর্থে ক্লাসটা দেখতে থাকেন। আশা করি আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব। আমি প্রশ্নগুলো পিক আপ করছি। ওকে। সেট আপ একটু সমস্যা আছে। আমাদের এই পরীক্ষাটা হয়েছিল 2022 সালে, ফিনান্স ফ্যাকাল্টি নিয়েছিল। অন্যান্য সময় যেমন আমি পেট্রো বাংলা বলেন, জীবন বীমা বলেন, কিংবা ডিবিপিএল বলেন, সব সময় আমি মূলত টপিক বেস ক্লাস আপনাদের দিয়েছিলাম, তাই না? টপিক বেস ফ্রি ক্লাস আমি ইউটিউবে দিয়েছিলাম। তবে এই ক্ষেত্রে খুব 4-5টা এক্সাম হওয়ার কারণে আমি টপিক ওয়াইজ সাজাইনি, এক্সাম ওয়াইজ সাজিয়েছি। এবং এটা আমি স্মার্ট কনসেপ্ট, আমাদের থিঙ্কিং স্টাইলটা কি হয় সেটা দেখবো ইনশাল্লাহ। ওকে। কোশ্চেন 1: the amount of time that three secretaries worked on a special project are in the ratio of 1 to 2 to 5. If they worked a combined total of 112 hours, how many hours did the secretary who worked the longest spend on the project? ওকে, এটা 5 সেকেন্ডের বেশি লাগা উচিত না। যারা আমি আমি আপনাদেরকে অনুপাতের অনেক কিছুই কিন্তু ইউটিউবেও আলোচনা করেছি, ব্যাচে তো অনেক আলোচনা করছি। এখানে প্রশ্নের জাস্ট কি বলা হচ্ছে, 3 জন সেক্রেটারি আছে যারা একটা কাজ কমপ্লিট করে, এবং তারা যে কাজটা কমপ্লিট করে সেই ক্ষেত্রে তাদের টাইমের রেশিওটা কেমন আছে, 1:2 to 5, অর্থাৎ 1:2:5 আর কি। আমি আবার বলছি, এটা 5 সেকেন্ডের বেশি লাগার কথা না। তো এই যে 3 জনের টাইমের অনুপাতটা দেওয়া আছে, এর মধ্যে লংগেস্ট পিরিয়ড কাজ করছে কে, থার্ড ওয়ান, অর্থাৎ থার্ড সেক্রেটারি ইনি লংগেস্ট পিরিয়ড অফ অ্যামাউন্ট কাজ করছেন আর কি, সময় ধরে। টোটাল যদি 112 ঘন্টা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাজগুলো, তার পরিমাণটা, এক্সাক্ট অ্যামাউন্টটা কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এটা কয়েকটা অ্যাপ্রোচে করা যায়। প্রথম অ্যাপ্রোচ হচ্ছে মাল্টিপল কনসেপ্ট। এটা দেখে বোঝা যায় অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেন? একটা জিনিস আমরা ক্ষেত্রে খেয়াল করব, যে থার্ড যে সেক্রেটারি কাজ করে, ওনার কাজ করার যে রেশিওটা সেটা কত, 5 অনুপাত। আই রিপিট, থার্ড যে সেক্রেটারি যে কাজটা করে সেটা আমাদের ভাষায়, অনুপাতের ভাষায় কত বলেন তো, 5 ইউনিট। প্রশ্নে জানতে চাইছে এক্স্যাক্টলি সে কতটুকু কাজ করে। তো ডেফিনেটলি সেই কাজের এমনটা কি 5-এর মাল্টিপল হবে। দেখেন, এটা 5-এর মাল্টিপল না, এটা 5-এর মাল্টিপল না, এটা 5-এর মাল্টিপল না। একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে সে অনুপাতের ভাষা কাজ করে কত, 5 ইউনিট। এই 5 থেকেই তো এক্সাক্ট অ্যামাউন্ট আপনাকে পৌঁছাতে হবে। তার মানে এক্সাক্ট অ্যামাউন্ট ইজ অ্যাবসলিউটলি ডিভিজিবল বাই 5। তাহলে থার্ড যে এমপ্লয়ি থাকে, তিনি যে যত ঘন্টা কাজ করবে সেটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। তো এই ক্ষেত্রে অনেক সময় অপশনে একাধিক থাকতে পারে, 2-3টা থাকতে পারে, যেটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হচ্ছে। সেটা না আমরা একটা আলাদাভাবে ডিল করলাম, কোনো সমস্যা নাই, আমি অ্যাপ্রোচ 2 দেখাবো। কিন্তু যখন জাস্ট আমার একটাই অপশন দেওয়া আছে, সেটা 5 দিয়ে ডিভিজিবল, আমি কেন শুধু এটা পিক আপ করবো না? তাহলে ডেফিনেটলি আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আমি কি বোঝাতে পারছি? সাপোজ ধরেন আমাদের এখানে মূলত এটা আমাদের থাকলো হচ্ছে 7।
ওকে। আর অপশন থেকে আমাদের এখন বলতো যে তার এক্সাক্ট অ্যামাউন্টটা, কাজের অ্যামাউন্টটা কত, তাহলে ডেফিনেটলি 27টা কি 56, কারণ এই 56 ইজ আ মাল্টিপল অফ 7। আই রিপিট, 56 ইজ দ্য মাল্টিপল অফ 7। তো মাল্টিপল কনসেপ্টে দেখতে হয় যে ওই নাম্বারটা এক্সাক্ট যে অ্যামাউন্ট আছে সেটা ডিভিজিবল কিনা। তাহলে এটাই প্রশ্নের সঠিক উত্তর। বুঝছেন ঘটনাটা? যারা অনুপাত সমানুপাত, আমি তো আপনাদের অনেক দেখেছি এই টাইপের প্রশ্ন, যে মাল্টিপল কনসেপ্ট দিয়ে আমরা 5 সেকেন্ডে শেষ করে দেবো কি। আমাকে যখনই এখানে বলা হয়েছে যে থার্ড এমপ্লয়ি আমাদের 5 ইউনিট পরিমাণ কাজ করে, তার মানে থার্ড এমপ্লয়ি যেই সময়টা কাজ করে দ্যাট উইল বি ডিভিজিবল বাই 5। সো এটা ডেফিনেটলি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, অ্যাপ্রোচ টুটা দেখা যাক। খেয়াল করেন যে তারা কাজ করলো কেমন। তারা টোটাল কাজ করছে হচ্ছে আমাদের 112 ঘন্টা। ফাইন। এই 112 ঘন্টা কি কয়জন মিলে করছে? 3 জন মিলে করছে। তো সেক্ষেত্রে দেখা যায় 2 + 1 3 আর 5 কত 8, তাহলে মোট 8 ইউনিট, আমাদের বাসায় মোট 8 ইউনিট পরিমাণ সময় ধরে তারা কাজ করেছে। আমাদের বাসায় যেটা 8 ইউনিট, প্রশ্নে আসলে এটা এক্স্যাক্টলি 112 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে। কি চেয়েছে? সব থেকে বেশি পরিমাণে কাজ যে করছে তার এক্সাক্ট পরিমাণটা কত। তাহলে সব থেকে বেশি পরিমাণ যে কাজ করছে 8 ইউনিটের ভিতরে সে 5 ইউনিট করছে। সো এটা ক্যান্সেল যদি করেন 8 14, তাহলে আলটিমেটলি 70 আবার। সো দেখা যায় এই এমপ্লয়ি 70 আওয়ার কাজ করছে। আর একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে আমি ফিনান্স ফ্যাকাল্টির এই প্রশ্নটা দেখলাম, টোটালটা আমি তো প্রশ্ন পিক আপ করলাম। তো তারা কঠিন কোনো প্রশ্ন করে নাই, অ্যাজ ইউজুয়াল এটাতে 18 19 না পাওয়ার মতো কোনো কিছু নাই। টু বি অনেস্ট, আইবিএ বা আগে যেমন অস্ট ফ্যাকাল্টি প্রশ্ন করতো, ইটস নট দ্যাট টাইপ। একটু ওই টাইপের না, মোটামুটি একটু ভালো একটা কনসেপ্ট থাকলে আপনি এখান থেকে 18 মিনিট বের করে আনতে পারবেন আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, এটা আমরা এখন চিন্তা করতে পারি। প্রথম কথা হচ্ছে মাল্টিপল কনসেপ্ট দিয়ে দেখবেন, এখানে আমি যতগুলো প্রশ্ন দেখবা মাল্টিপল কনসেপ্টের আরো কিছু প্রশ্ন আমাদের এখানে আসবে। আমরা জাস্ট ডিভিজিবিলিটি চেক করে শেষ করে দিতে পারবো। Next question. For which of the following value of s is 50 plus s divided by s is an integer? Okay, প্রথম কথা হচ্ছে যে এই যে s এর যে ভ্যালুটা আর কি, এখানে আমরা ইনপুট দিব এবং এখান থেকে যে রেজাল্ট আসবে সেটা আমাদের একটা ইন্টেজার হতে হবে। তো অপশনে যতগুলো অপশন আছে এখান থেকে একটা একটা করে পিক আপ করতে পারেন। এরপর ওখানে পুট ডাউন করার পর দেখবেন কোনটা আমাদের ইন্টেজার পূর্ণ সংখ্যা আসতেছে। তো এটাও কয়েকটা ভাবে চিন্তা করা যায়। আমি এতটুকু শিওর যে 95% স্টুডেন্ট এটা ভ্যালু পুট ডাউন করবে আর কি। এখন ভ্যালু পুট ডাউন ইজ ফাইন, ইটস ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু রিসেন্ট দ্য অ্যান্সার, এটা হতে পারে। আহ, আরো 5% স্টুডেন্ট কি করতে পারে, এটা যেটা হচ্ছে ভ্যালু পুট ডাউন ছাড়া এটা মোটামুটি, মানে ভ্যালু পুট ডাউন করলে যদি 4 সেকেন্ড লাগে, ভ্যালু পুট ডাউন না করে এটাকে তার আগে যদি একটু কাজ করে নেন 2 সেকেন্ড লাগবে। এখন ভ্যালু পুট ডাউনটা এই ক্ষেত্রে হয়তো বা সহজ, কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে, কারণ আপনার যে কারেক্ট অ্যান্সার ওটা যদি ডি অপশনে থাকে সেক্ষেত্রে কিন্তু সময় লেগে যায়, তাই না? এখানে হয়তো বা একটু সহজ, আমি ভ্যালু পুট ডাউনটা দেখাই তারপরে ওইটা দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন যে 50 + s/s আর কি। আচ্ছা, ভ্যালু পুট ডাউনটা পরে দেখাই, আমরা এটা আরো ভালো করে কিভাবে করতে পারি। আমরা জাস্ট চিন্তা করবো যে 50/s প্লাস, এখানে খেয়াল করেন আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই, s/s মানে কত আসে? 1 আসে। তাহলে এটা তো একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আমার জাস্ট দেখতে হবে এস এর মান কত হলে এটা একটা পূর্ণ সংখ্যা আসবে, তাই না? তো একটা জিনিস মনে রাখবেন, এস এর মানটা হবে 5 বা 5-এর মাল্টিপল, মানে এস এর মান 5 বা 5-এর মাল্টিপল হইতে হবে, এটা একটা বিষয়। যে 5 হইতে পারে, 10 হইতে পারে, 15 হইতে পারে। 15 কি হইতে পারে? 15 কিন্তু হইতে পারে না, কারণ 15 কিন্তু 50-কে ভাগ করতে পারবে না। তো এস এর মান এমন হইতে হবে যেটা একটা আমাদের কি দিবে? ইন্টিজার দিবে। এই যে এই পর্যন্ত বললাম না, এরপর এখন মনে হচ্ছে কি জানেন, আপনার আপনার মনে হচ্ছে ধর ভাই আমি এটা ভ্যালু পুট ডাউন করবো। তো জিনিসটা বুঝেন, ভ্যালু পুট ডাউন দেখাবো আপনাকে আমি। তো আপনি দেখবেন এস এর মানটা 5-এর মাল্টিপল হইতে হবে। অপশন থেকে 5-এর মাল্টিপল কোনটা? এটা 5-এর মাল্টিপল না, এটা 5-এর মাল্টিপল না, এটা 5-এর মাল্টিপল। তো ডেফিনেটলি 50/50 +1, তার মানে আলটিমেটলি 1 + 1 মানে কত? 2। এই যে এত কিছু লিখলাম, পরীক্ষার হলে কি এত কিছু লেখা লাগে? লাগে না রে ভাই। আপনি দেখবেন 50/s, এস এর মান কত হইলে একটা ইন্টিজার পাওয়া যাচ্ছে? 50 হইলে। তার মানে কি এখান থেকে 1 প্রডিউস করবে। আজকে পেনটাও ঝামেলা করছে, এখান থেকে 1 প্রডিউস করবে, এখান থেকে 1 অলরেডি আছে, তাহলে কি 2, তার মানে আসলে এটার মান 50 আসবে। এখন ওই যে মনের মধ্যে চলছে ভাই ভ্যালু পুট ডাউনটা দেখি, ভ্যালু পুট ডাউন দেখেন। বাট ওই যে বললাম
কনসেপ্ট থাকলে অনেক সময় ভ্যালু থেকেও ফাস্টার হয়, আর অনেক সময় ভ্যালু পুটার সহজ হয়। তো 50 + s/s, 50-এর সাথে এস মানে কি 3 ধরেন, তাহলে 53/3, মানে এটা আসলে ভাগ করা যাচ্ছে না। 54/4 এটাও ভাগ যায় না, 59/9 এটাও ভাগ যায় না, 50 এটা ভাগ যায়। এখন কি মনে হচ্ছে এটাই ভালো? বলো, সমস্যা নাই। তাহলে এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আর আমরা আগে কি করেছিলাম, জাস্ট এস কে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম, s/s মানে কত 1। তো আমরা দেখবো, এটা কিন্তু এস, হ্যাঁ, এটা হচ্ছে এস। দেখবো এস এর মানটা অবশ্যই কি হতে হবে, 5-এর মাল্টিপল হতে হবে। তো 5-এর মাল্টিপল একটা আছে, পরেরটা চলে যান, সময় নাই আর। আচ্ছা, ঠান্ডা লাগছে, একটু বুঝতে কষ্ট হতে পারে আর কি, খেয়াল করেন। A retail appliance store priced a video recorder at 20% above the wholesale cost of Taka 200. If a store employee applied the 10% employee discount to the retail price to buy the recorder, how much did the employee pay for the recorder? অনেক গল্প গুজব করছে, অনেক গল্প সাজিয়েছে, আসলে ঘটনা কিচ্ছু না। একটা কি ছিল, এটাকে রেকর্ডার ছিল, একটা রেকর্ডার যা ছিল সেটার দাম 200 টাকা ছিল। এরপরে সেটাকে 20% বৃদ্ধি করে লিখছে, তারপর বলতেছে 10% ছাড় দিছে। এখন প্রাইসটা কত? বুঝেন নাই? আমাদের দেশের মানুষ যে আমরা যেটা করি, যে ভাই এটা বেশি, ধর 10% ছাড় দিয়ে দিলাম, তো 10% ছাড় দেওয়ার আগে কি আমি যে 20% বৃদ্ধি করে লিখছি, ওই কথা তো আর বলে না। তো এটা সহজ একটা বিষয়, এটা অনেক ভাবে চিন্তা করা যায়। বাট যারা বেঁচে ছিলেন, মানে তাদের আসলে এটা মনে না থাকাটা একটা ক্রাইম। এটা মানে ইটস অ্যান আইডিয়াল কনসেপ্ট অফ মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট। এটা 10 সেকেন্ডের বেশি নেওয়াটাও একটা ক্রাইম। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট এটা 10 সেকেন্ডে শেষ করে দেওয়া যায়। আমি অনেকগুলো অ্যাপ্রোচ করা যায়, আমি দুইটা অ্যাপ্রোচ দেখাচ্ছি। এটা মানে ইউ ক্যান সলভ দ্যাট ম্যাথ ম্যাথ বাই মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট, বাই এসপিআর কনসেপ্ট, অ্যাজ ইউজুয়াল ইকুয়েশন, অনেকগুলো করা যায়। সো আমরা দুইটা অ্যাপ্রোচ দেখাচ্ছি এখানে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন, যে প্রথম আমাদের প্রাইস কত টাকা ছিল, 200 টাকা ছিল। এরপর কি হয়েছে, 20% কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। আচ্ছা, মনে থাকার কথা না যে কোনো কিছু 20% ইনক্রিজ হওয়ার অর্থ হচ্ছে সেটা 5 ইউনিট থেকে কি 6 ইউনিটে পরিণত হয়। এখন যারা ইয়াতে ছিলেন তারা কিন্তু প্রশ্ন করলে চলবে না, 20%-এর ভ্যালুটা কি? আমরা জানি পার্সেন্টেজ ভাষা যেটা 20%, ফ্রাকশনে সেটা 1/5 কে রিপ্রেজেন্ট করে। কোনো কিছু 20% ইনক্রিজের অর্থ হচ্ছে সেটা 5 থেকে 1 ইউনিট বৃদ্ধি পেয়ে 6 ইউনিটে পরিণত হয়। আই রিপিট, 20% ইনক্রিজের অর্থ অর্থ হচ্ছে সেটা 5 ইউনিট ছিল, 20% বাড়ছে মানে ওখান থেকে 1 ইউনিট বাড়ছে, সেটা 6 ইউনিটে পরিণত হয়েছে। তাহলে খেয়াল করেন, এই যে 200 টাকাটা ছিল, ইট ওয়াজ দ্য ভ্যালু অফ 5 ইউনিট। দাম বৃদ্ধির আগের ঘটনা 5 ইউনিট। আমি জানতে চাচ্ছি 20% বৃদ্ধির পরে সেটার ফিগারটা কি দাঁড়ায়। তাহলে 20% বৃদ্ধির অর্থ 5 থেকে সেটা 6 ইউনিটে পরিণত হয়। কাজ কি শেষ হয়েছে? না। এরপর কি করছেন, 10% ডিসকাউন্ট দিচ্ছেন। তো এটা তো আপনার মুখস্থ থাকার কথা যে ভাই 10% ডিসকাউন্টের অর্থ হচ্ছে 10 থেকে সেটা 9 ইউনিটে পরিণত হয়। জিজ্ঞাসা করা যাবে না ডেফিনেটলি, কারণ 10% মানে কি 1/10 কে রিপ্রেজেন্ট করে। কোনো কিছু 10% কমার অর্থ হচ্ছে সেটা 10 থেকে 1 কমে 9 ইউনিটে পরিণত হওয়া। আশা করি রেকর্ড হচ্ছে, রেকর্ড না হলে খুবই বড় একটা বিপদ, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, একটু দেখি রেকর্ড রেকর্ড হচ্ছে কিনা, হ্যাঁ। না, এটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, হচ্ছে। তো 10 থেকে 1 ইউনিট কমে সেটা কি 9 ইউনিটে পরিণত হয়। তো আমি তো এটাই চাচ্ছি, যে ইনক্রিজ করলেন তারপর 10% ছাড় দিতে চাচ্ছি, অর্থাৎ 10 ইউনিটের বিষয়টা 9 ইউনিটে কত হয় সেটা চাচ্ছি। ভালো কথা। তাহলে 5×10 = 50, 50-কে 200 দিয়ে কাটলে কত, 4। তাহলে আলটিমেটলি আমাদের থাকছে 24 গুণিত এখান থেকে 9। প্রথম কথা হচ্ছে এটা কয়েকভাবে ক্যালকুলেশন করা যায়। কোনোভাবেই আমি 24-কে 9 দিয়ে গুণ করব না, আমার এত সময় নাই রে ভাই। দুইটা তিনটা কাজ করতে পারি। 4 নং কত, 36। লাস্টের ডিজিট, ইউনিট ডিজিট কত হবে, 6। আমি জাস্ট দেখবো ইউনিট ডিজিট কত, 6। একদম চোখটা বন্ধ করে অ্যান্সার করে দিবেন, ঠিক আছে না? আর যদি গুণ করতে চাই, তাহলে 24-কে 9 দিয়ে গুণ করব না, 24-কে 10 দিয়ে গুণ করবো। আমার যেটা সুবিধা আমি সেটা করব। সেটা কত, 240। কিন্তু আপনাকে তো বলছিলাম 9 বার করতে, আপনি 10 বার কাট করছেন, তাহলে একবার বিয়োগ করে দিলে দ্যাট ইজ 2 and 6। দিস ইজ অ্যাপ্রোচ নাম্বার 1। আমি আগেই বলেছি উই ক্যান সলভ দ্যাট ম্যাথ ইন মাল্টিপল অ্যাপ্রোচেস। এটা স্পেয়ার দিয়েও করতে পারেন, তবে আই থিঙ্ক চুজিং এ স্পেয়ার ইজ নট আইডিয়াল ওয়ান রাইট হ্যার। কারণ এখানে যেহেতু ডিফারেন্ট পার্সেন্টেজ আছে, স্পেয়ার থেকে আমরা অ্যাজ ইউজুয়াল একটা কাহিনী করে দেখি। আচ্ছা, এর মধ্যে কফিও খাওয়া লাগবে, হ্যাঁ,
না, এটা ঠান্ডা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ভাই, ম্যাথটাকে আপনারা বেশি কঠিন করে ফেলেন। ম্যাথটা আসলে এনজয় করতে হবে, এত পেঁচানোর কিছু নাই, অনেক বেশি ঝামেলা করে ফেলি আমরা সবাই। খেয়াল করেন যে 200 টাকা আমাদের কি ছিল, 200 টাকা আমাদের প্রথম দিকে প্রায় ছিল। তো দোকানদার আমি, ডেফিনেটলি আমি প্রাইস বৃদ্ধি করব। কি করলাম, আমরা এখান থেকে 20%-এর মতো প্রাইস ইনক্রিজ করলাম। তো 20% প্রাইস ইনক্রিজ করার অর্থ কি, 40 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়ে যাবে, তাই না? এই যে 10% মানে কি, ডেসিমেল এক ঘর বামে আসা, অর্থাৎ 210% মানে কি বলেন তো, 20। তাহলে 20% মানে 2 টাইমস মানে 40। তাহলে সেটা কত টাকা পরিণত হলো, 240 টাকা। এখন আমি তো কিছু ছাড় দেখাবো। আলটিমেটলি কি, 10% এখন কি করব, এই টাকা থেকে 10% ছাড় দিব। তো ওই যে একটু আগে বললাম 10% মানে ডেসিমাল এক ঘর বামে আসা। তাহলে 240-এর 10% অর্থ কি, -24। কেন -24 বুঝছেন? এই যে 10% মানে কত, 24, তাহলে -24 এখান থেকে বিয়োগ হবে। সো 216 ইজ আওয়ার রিকোয়ার্ড ফাইনাল অ্যান্সার, বা ফাইনাল অ্যামাউন্ট দ্যাট এমপ্লয়ি need to pay for the recorder here. So uh, I have shown you two approaches, but that can be solved almost 5 to 6 approaches. Yeah, but it's a midnight, so I think we need to go next one. পরের প্রশ্ন, the product p of two prime numbers is between 9 and 55. If one of the prime numbers is greater than 2 but less than 6, and the other is greater than 13 but less than 25, then p is equal to what? Firstly, you have to realize what is p. So p is the product of two prime number. তাহলে p আমাদের দুইটা প্রাইম নাম্বারের একটা প্রোডাক্ট হবে, প্রথম কথা। এখন এই দুইটা প্রাইম নাম্বার সম্পর্কে দে হ্যাভ প্রোভাইডেড আস সাম হিন্টস, তারা আমাদের কিছু হিন্টস দিয়েছে। হিন্টসটা কি? প্রথমটা হচ্ছে গ্রেটার দ্যান 2 বাট লেস দ্যান 6। এখন একটা জিনিস মনে রাখবেন, এই জায়গাতে আপনি চাইলে নাম্বারগুলো বের করে নিতে পারেন, আবার বের না করলেও সলভ করা যায়। হ্যাঁ, এটা একটা বের করতে পারেন। আর গ্রেটার দ্যান 13 বাট লেস দ্যান 25, এটা একটা বের করে নিতে পারেন। তো সুবিধা হয় এটা বের করে নেওয়া। কেন আমি বলছি খেয়াল করেন, 13 থেকে বড়, 25 থেকে ছোট, এইরকম আহ, আপনার প্রাইম নাম্বার কি কি আছে, আছে হচ্ছে 17, 19, 23। এই জায়গা থেকেই আহ, একটা কাজ করা যায়। প্রথমত এখান থেকে দেখে সলভ করা যায় একটা কথা, আর একটা কাজ করা যায় কি, যে আহ, এই যে প্রাইম নাম্বার গুলো, এখানকার যে কোনো একটা এখানে বসবে। হ্যাঁ, যে কোনো একটা এখানে বসবে আর কি। তো তাদের গুণফলটা আবার কেমন হবে, এই যে পি। একটা জিনিস খেয়াল করেন, অপশনে যেগুলো আছে, রিপিট, অপশনে যেগুলো আছে সেখানটা অবশ্যই এই 17 অথবা 19 অথবা 23 দ্বারা ভাগ করা যাবে। আই রিপিট, এটা আর একটু সহজ উপায় আছে, আমি একটু জোর পেঁচাচ্ছি, আমি একটু পেঁচাচ্ছি, কারণ আছে। খেয়াল করেন, পি ইজ দ্য প্রোডাক্ট অফ টু প্রাইম নাম্বার। এ একটা প্রাইম নাম্বার আর এ একটা প্রাইম নাম্বার। এখন এই যে আমাদের যে 13 থেকে বড় আর 25 থেকে ছোট, এখন প্রাইম নাম্বার কি হতে পারে, 17, 19, 23 হতে পারে। তাহলে গুণফল যেটা আছে সেটা অবশ্যই হয় 17 অথবা 19 অথবা 23, যে কোনো একটা দ্বারা ভাগ যেতেই হবে, মাস্ট বি। কারণ কি দেখেন তো, খেয়াল করেন তো, পি ইজ ইকাল টু, মনে করেন আমাদের এখানে আপনার যদি বলি যে 7 গুণিত এখান থেকে 8, তাহলে এখানে কত, মনে করেন পি আমাদের কত, 56। তো ডেফিনেটলি কি, এটা তো 8 দ্বারা ভাগ যায়, তাই না? তো এখানে গুণফল যদি 51 হয়, বা গুণফল যদি 34 হয়, গুণফল যদি 33 হয়, গুণফল যদি 15 হয়, মনে করেন আমাদের প্রাইম নাম্বারটা 17, তাহলে 17 দ্বারা সেটা অবশ্যই ভাগ যেতে হবে। তো এটা তো 17 দ্বারা ভাগ যায় না, এটাও 17 দিয়ে ভাগ যায় না, এটাও 17 দিয়ে ভাগ যায় না, যায়, যায়। তাহলে এটা আমরা ভুল করবো না, যেটা আসলে 17 দিয়ে একটা ভাগ যাচ্ছে, আর এটা কি 17 দিয়ে ভাগ যাচ্ছে। আর 19, 23 এটাতে দেখেন কোনোটাই ভাগ যায় না, 19, 23 মানে কোনোটাই কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে এই জায়গাটা নাম্বার একটা কি হইতে পারে, 17টা হইতে পারে, তাই না? এই নাম্বারটা কি হইতে পারে, 17। এখন গুণফল যদি আমাদের এখান থেকে 56 হইতে হয়, 56 না, সরি, গুণফল কত, এটা মনে হয় পেঁচিয়ে ভুল করলাম, তাই না? আচ্ছা, 9 এবং 55-এর মধ্যে প্রোডাক্ট অফ পি টু প্রাইম নাম্বার ইজ বিটুইন 9 and 55। আচ্ছা, এখানে দুইটা জিনিস খেয়াল করেন, আমাদের তাহলে থাকলো একটা 51, একটা হচ্ছে 34। এটা পেঁচিয়ে ভুল করলাম, তারপরেও ক্লিয়ার করছি, সমস্যাটা। এটা 54 অথবা 34 আমাদের দুইটা নাম্বার হতে পারে গুণফলটা। তো আমাদের এটা যদি 17 হয়, তাহলে এখানে প্রাইম নাম্বারটা, বাকি প্রাইম নাম্বারটা কত, 51 ভাগ 17, মানে বাকি প্রাইম নাম্বারটা 3। আর
এই গুণফলটা যদি 34 হয় তাহলে বাকি প্রাইম নাম্বার 17, 34 ভাগ 17 প্রাইম নাম্বার কত? 2। কিন্তু খেয়াল করেন প্রাইম নাম্বার 2 কিন্তু হইতে পারবে না, কারণ কি বলা হচ্ছে গ্রেটার দ্যান 2 বাট লেস দ্যান 6। তাহলে এই নাম্বারটা ডেফিনেটলি কত হতে পারবে না? 2 হইতে পারবে না। তাহলে এই নাম্বারটা আলটিমেটলি কত হতে পারছে? 17 হইতে পারতেছে। আর কত হইতে পারতেছে? 3 হইতে পারতেছে। তাহলে বুঝছেন ঘটনাটা? আশা করি বুঝেন নাই, কারণ আসলে বুঝার মতো করে এক্সপ্লেন করতে পারি নাই যে বুঝবেন। তাহলে এখন বোঝার মতো করে এক্সপ্লেন করি। খেয়াল করেন, এই যে আমাদের এটা যদি 51 হয়, এই প্রাইম নাম্বার যদি 17 হয়, তাহলে এটা কত? ডেফিনেটলি এটা আমাদের 3 হচ্ছে। সেটা কন্ডিশন ভায়োলেট করছে? করছে না, কারণ কি গ্রেটার দ্যান 2 বাট লেস দ্যান 6। তাহলে এই প্রথম প্রাইম নাম্বারটা 2 হইতে পারে, আর পরের নাম্বারটা কত হতে পারে? 17 হতে পারে। এদের গুণফল কত? 51। ফাইন। এই 51 কি 9 এবং 55 মধ্যে? যে 9 এবং 55 মধ্যে, কারেক্ট। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই এটা 19 হলে সমস্যা কি ছিল? এখন 19 হলে কি এটা ভাগ যাচ্ছে? যাচ্ছে না। আবার একটা জিনিস খেয়াল করেন, এটা যদি 19 হয় দ্বিতীয় প্রাইম নাম্বারটা, আর প্রথমটা যদি 3 হয়, তাহলে 3 19 কত? 57। সেটার গুণফলটাও কি করতেছে? ভায়োলেট করতেছে। বুঝছি? মানে এটা হলো, আলোচনাটা একটু লেন্থি হয়ে গেল, বুঝতে কষ্ট হলো। আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি ছোট করে, 10 সেকেন্ডে শেষ করছি, হ্যাঁ? মানে এটা আমি আমার মতো বোঝাইছি, আমার মতো আমি বুঝতে পারছি এই কাহিনীটা কি, কিন্তু আপনাদেরকে থট প্রসেসটা ভালো করে দিতে পারিনি। যে বিটুইন 9 and 55, একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখান থেকে প্রাইম নাম্বার বের করে নেই। 2 থেকে বড় এবং 6 থেকে ছোট, তাহলে কি কি আছে? 3 এবং 5 আছে, ভালো। এবং 13 থেকে বড় আর 25 থেকে ছোট কি আছে? 17, 19, 23 আছে। একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, যে এই দুইটা গুণফল আমাদের 9 এবং 55 মধ্যে হতে হবে। একটা জিনিস খেয়াল করেন, 23-এর সাথে 3-এর গুণ করেন তো কত? 69। তার মানে 23 আর 3 হবে না। 23-এর সাথে 5 গুণ করেন কত? 115। গুণফল কিন্তু আমাদের 9 এবং 55 মধ্যে হতে হবে। 9 এবং 55, তাহলে বাদ হবে না। 19-এর সাথে 3 গুণ করেন 57, হবে না। 19-এর সাথে 5 গুণ করেন 95, হবে না। 17-এর সাথে 3 গুণ করেন 51, হবে। 17-এর সাথে 5 গুণ করেন 55, 51। এটা হইতে পারে আমাদের প্রাইম নাম্বার। এটাতে আর থাকা যাবে না ভাই, পরেরটাতে যাওয়া লাগবে। নেক্সট। A certain machine produces 1000 units of product P per hour working continuously at this constant rate. This machine will produce how many units of product in P in 7 days? একদম সহজ একটা কথা, যে পি পার আওয়ার, একটা প্রোডাক্ট পি পার ঘন্টায় সেটা কি 1000 ইউনিট তৈরি করে, প্রডিউস করে। সো 1000 ইউনিট প্রডিউস করে, এটা 7 দিনে কতটুকু প্রডিউস করে সেটা জানতে চেয়েছে। সো 1000 ইউনিট যদি 1 ঘন্টায় প্রডিউস করে, 24 ঘন্টায় এতটুকু প্রডিউস করবে, 7 দিনে এতটুকু প্রডিউস করবে। এখন কি এটা গুণ করব? কোনোভাবেই না। প্রথম চিন্তা থাকবে, খেয়াল করেন, 4 7 28, অর্থাৎ ইউনিট ডিজিট ইজ 8। সো আমি অপশনের দিকে চলে যাব। আমার ইউনিট ডিজিট 8 আছে, এটাই চোখ বন্ধ করে উত্তর করবো, রাদার দ্যান জাস্ট মাল্টিপ্লিকেশন অফ দিস হিউজ নাম্বার। এটা করার কোনো দরকার নাই। তারপরে যদি গুণ করতে চান, 7 24 কি 168, বা এটাকে সহজেও গুণ করা যায়। 24 গুণ 7 মানে কি 7 দুগুণে 14, 140, আর 4 7 কত? এখান থেকে 28, তার মানে কি 168 আসবে। আচ্ছা, এখানে আসলে আমি প্রশ্নগুলো দেখছি, খুব বেশি ম্যাজিক্যাল ওয়ে দেখানোর কিছু নাই, ম্যাথগুলো ওই টাইপের না যে আপনার সুপার শর্টকাট দেখাবো। এটা শর্টকাট আমি কখনোই বলি না, প্রত্যেকটা স্মার্ট কনসেপ্ট সমৃদ্ধ। তো যা আছে তাই দেখাচ্ছি, আশা করি আরো 2 3টা ক্লাস নিতে পারলে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। If Mario was 32 years old 8 years ago, how old was he X years ago? সহজ কথা, মারিয়া যদি 32 বছর আগে, মানে 32 বছর থাকে 8 বছর আগে, তো ওই বান্দার, মানে মারিয়ার বর্তমান বয়স কত? মারিয়ার বর্তমান বয়স হচ্ছে আলটিমেটলি 40। তো জানতে চাচ্ছে 1 বছর আগে কত ছিল? খুবই ভালো কথা, 1 বছর আগে ছিল 40 - 6। পরের প্রশ্ন। এরকম প্রশ্নই দরকার তাড়াতাড়ি, 12:30 ক্লাস নিতে গেলে এরকম প্রশ্নই দরকার তাড়াতাড়ি শেষ করতে। The 180 students in a group are to be seated in a rows so that there are an equal number of students in each row. Each of the following could be the number of rows except. তো এটা সহজ একটা বিষয়, যে 180 জন স্টুডেন্ট আমার হাতে আছে। ফাইন, 180 জন স্টুডেন্ট আছে, তো তারা সমান সংখ্যক রোতে বসবে, এটা একটা বিষয়। তো এখানে রো সারিটা, মানে সারির সংখ্যা কোনটা হইতে পারবে না সেটা জানতে চাইছে। প্রথম কথা হচ্ছে যে রো ক্যান নট বি ফ্রাকশন, তাই না? মানে রো তো আসলে ফ্রাকশন হইতে পারবে না। তো একটা জিনিস খেয়াল করেন, 180 জন স্টুডেন্ট
আমাদের 4টা সারি যদি হয়, প্রত্যেক সারিতে 45 জন করে বসতে পারে। প্রত্যেকটা সারিতে 45, অর্থাৎ সমান সংখ্যক স্টুডেন্ট এটা বসছে। তার মানে এটা হতেই পারে যে 4টারও 45 জন করে। ভালো। 180 ÷ 20, প্রত্যেক সারিতে 9 জন করে আহ, বসছে, হতেই পারে, তাই না? 20টা সারি 9 জন করে বসছে। তারপরে 30টা শাড়ি হইতে পারে, প্রত্যেক শাড়িতে 6টা করে বসছে। 40টা শাড়ি কি হইতে পারে? ডেফিনেটলি 40টা শাড়ি হইতে পারে না। এটা যদি ক্যান্সেল করেন, 18কে 4 দিয়ে ভাগ করলে 4 পয়েন্ট হচ্ছে 5। আচ্ছা, 4 দিয়ে ভাগ করার সহজ উপায় কি? 4 দিয়ে ভাগ করার সহজ উপায় হচ্ছে 2 বার অর্ধেক করবেন। 18কে একবার অর্ধেক করলে 9, আর একবার অর্ধেক করলে 4.5। এখন 18কে 18/4 দেখে মনে হচ্ছে যে এটা তো ইজি রে ভাই, বা 2 বার অর্ধেক করার কি আছে। বাট অনেক বড় বড় নাম্বার যখন থাকবে, 4 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে জাস্ট 2 বার অর্ধেক করে দিবেন, খেলা শেষ। তো এই যে 4.5, সো 4.5 একটা অড নাম্বার। অড বলতে আমি এটা বোঝাচ্ছি যে এই সেন্সে 4টা অপশনের তুলনায় অড, যে সারি সংখ্যা কখনোই সেটা ফ্র্যাকশন হতে পারবে না। সারি সংখ্যা কি হবে? একটা ইন্টিজার হবে। তাহলে এইটা ক্যান নট বি। নেক্সট ওয়ান, the price of coat in a certain store is taka 500. If the price of the coat is to be reduced by taka 150, by what percent is the price to be reduced? এই টাইপের প্রশ্ন সাধারণত একটা ঝামেলা হয় স্টুডেন্টের। ঝামেলাটা কোথাও আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে বাই, দেখছেন? এটা কখনো কখনো প্রশ্নে বলা যায় রিডিউসড বাই টাকা 150, রিডিউস টু 150। এই দুটো নিয়ে আপনার ডিল করতে সমস্যা। একটা জিনিস খেয়াল করবেন, রিডিউসড বাই এর অর্থ হচ্ছে 500 টাকা থেকে সেটা কি 150 টাকা কমানো হয়েছে, অর্থাৎ অ্যামাউন্ট অফ রিডাকশন ইজ 150 টাকা আউট অফ কত 500 টাকা, and they have asked you to find out the value of in 100। অর্থাৎ 500 টাকাতে সেটা 150 টাকা রিডাকশন করছেন, 100তে কত রিডাকশন করছেন, সেটাই মূলত এই প্রশ্নে চেয়েছে। তবে যদি বিষয়টা এরকম বলতো যে টু আছে, যদি বলতো টু আছে, তখন কিন্তু আর 150 টাকা রিডাকশন না। টু যদি থাকে তখন তার মোট প্রাইসটা এসে দাঁড়িয়েছে 150। ইন দ্যাট কেসেস আপনার রিডাকশনটা আসলে কত বলেন তো? 350 টাকা আউট অফ কত 500 টাকা, এন্ড দে উইল আস্ক ইউ টু ফাইন্ড আউট ইন কি বলেন তো পার্সেন্টেজ। তার মানে সেই ক্ষেত্রে দেখা যায় তখন 70%-এর মতো রিডাকশন হয়েছে। তাহলে আশা করি এরপর থেকে ভুল হবে না, যে টু অর্থ হচ্ছে ওই প্রাইসে এসে দাঁড়িয়েছে, বাদ বাকিটা রিডাকশন। আর বাই থাকার অর্থ হচ্ছে জাস্ট ওই পরিমাণ টাকা রিডাকশন হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, which of the following is equivalent to the pair of inequalities x plus 6 greater than 10, x minus 3 less than 5? আপনাদের মনে পড়ে কেন ইনইকুয়ালিটি নিয়ে বেশ বড় ক্লাস না হয়েছে? বড় বলতে ইনইকুয়ালিটি দেখার সাথে সাথে আমরা কিভাবে ডিল করব। হ্যাঁ, যে ছোটটার থেকে ছোট, বড়টার থেকে বড়, মনে আছে হয়তো বা। তো এগুলো কিন্তু আমরা আলোচনা করছি, ভালো করে দেখবেন। ঠিক আছে, তো এই জায়গা থেকে কি বলা যায়? বলা যায় এক্স গ্রেটার দ্যান 4, আর এখান থেকে কি বলা যায়? এক্স লেস দ্যান 8। অর্থাৎ এক্স একটা ভ্যালু হুইচ ভ্যালু ইজ অ্যাবসলিউটলি গ্রেটার দ্যান 4 বাট লেস দ্যান 8, সো উই হ্যাভ টু ম্যাচ দ্যাট উইথিন দ্য অপশনস। সো এটা দেখলেই বোঝা যায় যে এটা আমাদের 4 থেকে বড় আর 8 থেকে ছোট। নেক্সট ওয়ান, কি ব্যাপার? 10 তো থাকার কথা, ফাইন। নয়, এটা 10, হ্যাঁ। If the sum of 5, 8, 12 and 15 is equal to the sum of 3, 4x and x plus 3, what is the value of x? সহজ প্রশ্ন। আর মানে এই চারটা যোগফল এই চারটা যোগফলের সমান আর কি। সো আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। 8 5 13 12 25, 25 আর 15 কত? এখান থেকে 40 প্রডিউস করে। আর 4 আর 3 7 আর 3 10, তাহলে 10 প্লাস এখান থেকে 2x, তাহলে এটা ক্যান্সেল আউট করলে 30, 30 সমান 2x, সো এটা নাথিং, x ইজ ইকুয়াল টু কত 15। পরের প্রশ্ন, a rectangular floor that measures 8 meters by 10 meters is to be covered with a carpet that is measured 2 meters by 2 meters. If the carpet costs টাকা 12 rupees, what is the total cost to cover the floor? Okay, এটা পেঁচাবো না, বাট প্রথমে এই এই অপশনটা হবে না কোনোভাবে আর কি। একটা জিনিস খেয়াল করেন, আমি প্রথম সমাধানটা করি, যে একটা রেক্টাঙ্গুলার ফ্লোর আছে যেটার লেন্থ এবং ব্রেথ আমাদের মেজারমেন্টটা দেওয়া আছে 8 আর 10। হ্যাঁ, তো মেজারমেন্টটা 8 আর 10 দেওয়া আছে আর কি, লেন্থ এবং ব্রেথ। টু বি কাভার্ড উইথ কার্পেট, একটা কার্পেট আছে যেটা আমাদের 2 × 2 মিটার্স। ঠিক আছে, হ্যাঁ। এখন প্রত্যেকটা কার্পেট আমাদের 12 টাকা করে পিস। হোয়াট ইজ দ্য টোটাল কস্ট টু কাভার দ্য ফ্লোর? প্রথম কথা হচ্ছে এই জায়গা থেকে আমরা যদি যাই, তাহলে আমাদের এরিয়াটা কত? 80 স্কোয়ার মিটার আসবে, তাই না?
প্রত্যেকটা কার্পেট তার ডাইমেনশন 2 to 4, মানে আলটিমেটলি 4 স্কোয়ার মিটার করে প্রত্যেকটা কার্পেট জায়গা দখল করছে। আপনি চিন্তা করেন আপনার ঘরের মধ্যে 80 স্কোয়ার মিটারের একটা মেঝে ফাঁকা আছে, একটা করে আপনি কার্পেট বেছাবেন, প্রত্যেকটা 4 স্কোয়ার মিটার করে আয়তন, ক্ষেত্রফল আর কি, আয়তন না সরি। তো সেক্ষেত্রে কি এরকম মোট কয়টা কার্পেট লাগবে? 20টা কার্পেট লাগবে। তাহলে এরকম প্রত্যেকটা কার্পেটের দাম যদি 12 টাকা, আমি যদি দোকানদার হইতাম, আমাকে আপনার 240 টাকা দেওয়া লাগতো। তাহলে এটা এই প্রশ্নের সঠিক উত্তর। এখন প্রথমে কেন বললাম যে এটা আসলে হবে না, একটা জিনিস খেয়াল করবেন, এই যে 240 টাকা আছে, এটা কখন আসলো? এটা 12 দিয়ে গুণ করার পর, তাই না? তো মানে আমি এখানে কনসেপ্টটা যেটা চিন্তা করছিলাম যে 12-র মাল্টিপল হবে এখানে, যে যে নাম্বারটা আসুক না কেন। আমি আশা করি মাল্টিপল কনসেপ্ট আপনাদের হিউজ আলোচনা করছি, এটা নিয়ে আসলে এত কিছু বলার নাই। তো অপশনটা অবশ্যই 12-র মাল্টিপল হবে। তো দেখেন সবাই কিন্তু 12-র মাল্টিপল এক্সেপ্ট এটা বাদ, তো এটা হইতে পারবে না। বাদ বাকি এগুলোর পসিবিলিটি আছে, এখন আমরা চেক করে দেখলাম কোনটা হয় আর কি। তবে এটার আরো শর্টকাট আছে, এটা আমি এখন আপাতত যাচ্ছি না, যে এগুলো থেকেও কিভাবে জাস্ট এটাই পিক আপ করবেন। Company C produces toy trucks at a cost of Taka 5 is for the first 100 trucks and Taka 3.50 for its additional truck. If 500 toy trucks were produced by Company C and sold for Taka 10 is what is Company C gross profit? Okay. আহ, আহ, এই টাইপের প্রশ্নগুলো মূলত রিটেনেও আসে, হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলো আমি রিটেনে দেখেছি। তো একটা জিনিস খেয়াল করবেন, এটা আমাদের লস প্রফিটের ম্যাথ। সো আমাদের প্রথম চিন্তায় থাকবে সিপি এবং এসপি। মানে আই হ্যাভ টোল্ড ইউ মাল্টিপল টাইমস, ইন আ লস প্রফিট ম্যাথ ইউর ফার্স্ট টার্গেট, ইউর ফার্স্ট এইম ইজ টু ফাইন্ড আউট দ্য সিপি অ্যান্ড এসপি। এরপরে আমার যা হয় তাই করব। তো সিপিটা কত? সি প্রডিউসেস আ টয় ট্রাকস অ্যাট এ কস্ট অফ 5 ইজ ফর দ্য ফার্স্ট 100 ট্রাকস। তাহলে প্রথম 100টা আমাদের 5 টাকা করে আমরা কি করি, প্রস্তুত করি। অ্যান্ড টাকা 3.50 ফর ইস অ্যাডিশনাল ট্রাক, এবং বাদ বাকি অ্যাডিশনাল ট্রাকের জন্য কত, 3.4 নিয়েছি। হ্যাঁ। তো মোট আমাদের কয়টা ট্রাক? মোট আমাদের 500টা ট্রাক। তাহলে প্রথম 100টা আমাদের কি 5 টাকা করে তৈরি হয়ে লেগেছে, আর বাকি 400টা আমাদের 3.5 টাকা করে আছে। তো এটা কিভাবে সহযোগন করা যায়? সেটা হচ্ছে 4 দিয়ে, ওই যে একটু আগে বললাম যে 4 দিয়ে কোনো কিছু ভাগ করার অর্থ কি, একবার অর্ধেক করবেন আর একবার অর্ধেক করবেন। তো ঠিক একইভাবে 4 দিয়ে কোনো কিছু গুণ করার অর্থ হচ্ছে একবার ডাবল করবেন আর একবার ডাবল করবেন। তো 3.5কে ডাবল করলে 7, আর একবার ডাবল করলে কত, 14। তাহলে এই জায়গা থেকে আসে 14, আর এখান থেকে আছে 500। তাহলে টোটাল আমাদের কত, 1900 টাকা আসে। ভালো কথা। আহ সি অ্যান্ড সোল ফর টাকা টেনিস, এবং যেটা হয়েছে এই 500টা ট্রাক সে 10 টাকা করে বিক্রি করছে, তার মানে তার সেলিং প্রাইস আসছে 5,000 টাকা। এখন জানতে চেয়েছে গ্রস প্রফিট কত। তো সেলিং প্রাইস আমাদের 5,000, আর কস্ট প্রাইস হলো 1900, তার মানে 3100 টাকার মতো কোম্পানি সি এর প্রফিট আছে। 10, 4, 26, 16 হোয়াট ইজ দা, আচ্ছা বাংলায় বলে ফেললাম না, আচ্ছা ইংরেজি বলি। 10, 4, 2, 6, 1, 6 হোয়াট ইজ দা মিডিয়ান অফ দ্য নাম্বার শোন। আচ্ছা, মিডিয়ান বের করতে বলা হচ্ছে, একটা জিনিস খেয়াল করবো যে মিডিয়ান যখন আমরা বের করতে বলা হচ্ছে আমাদের, আহ, মানে ফার্স্ট উই হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার। এই নাম্বারগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলবো। তাহলে প্রথমে কত, 4, এরপরে 10, এরপরে 16, আর এখানে কত, 26। যেহেতু জোড় সংখ্যক নাম্বার আমাদের, তাহলে মিডিয়ানটা আমাদের এই জায়গাতে বিলং করবে, তাই না? মিডিয়ানটা কি এই জায়গাতে বিলং করবে। তাহলে 10 + 16 / 2, মানে 26 2 দিয়ে ভাগ করলে 13। সো মিডিয়ান আমাদের এটার কত, 13। The ratio of the length of the width of a rectangular advertising display is approximately 3.3 to 2. So if the width of display is 8 meters, what is the approximate length of the display in meters? অনেক কথাবার্তা বলছে, বাট একদমই সহজ একটা কথা, যে আমাদের লেন্থ এবং ব্রেথ এটা 10 সেকেন্ড না 5 সেকেন্ডে করা যায়। দেখেন লেন্থ আমাদের কত, 3.3 অনুপাতের ভাষায়, আর ব্রেথ আমাদের 2। তাহলে খেয়াল করবো 3.3 আর এখানে কত, 2, এত কিছু লেখা লাগে না। এবং মানে আমাদের প্রশ্নের ভাষায় প্রশস্ততা কি দেওয়া আছে, 8 মিটার। তাহলে আমাদের ভাষায় যে 2 ইউনিট, সেটা আসলে প্রশ্নের ভাষায় কত বলেন তো, 8 মিটার। আই রিপিট, তারা লেন্থ এবং ব্রেথের পরিমাপটা দিয়েছিল যে 3.3 এবং 2 আর কি। আমাদের ভাষায় যেটা 2 ইউনিট পরিমাণ প্রস্থ, প্রশ্নের ভাষায় সেটা 8 মিটার। জানতে চাওয়া হয়েছে এটা আমাদের লেন্থটা কত।
তাহলে খেয়াল করবেন, 2 যদি 8 হয় মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে? 4 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে এটাও 4 টাইমস এর ভ্যালু দিবে। তাহলে 3 4 12 আর 3 4 12, 13.2। তাহলে আলটিমেটলি লেন্থ আসবে কত? 13.2। এটা আবার প্রশ্ন করিয়েন না যে এটা কেমনে গুণ করলাম, যে 2 যদি 8 হয় মানে 4 ইউনিট। এগুলো তো অনেক আলোচনা করছি যে ইজি ক্যালকুলেশন কেমনে করবেন। আমাদের ভাষায় যেটা 2 ইউনিট, প্রশ্নের ভাষায় সেটা 8 মিটার প্রশস্ততাকে রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে আমাদের ভাষায় যেটা 3.3 ইউনিট, সেটা কত হবে আর কি? তাহলে 2 যদি 8 হয় মানে 4 টাইমস এর ভ্যালু দেয়, এটাও 4 টাইমস এর ভ্যালু দিয়ে 13.2 আর কি। তো যেহেতু দে হ্যাভ আস্কড ইউ টু ফাইন্ড আউট দ্য অ্যাপ্রক্সিমেট অ্যান্সার, নট এক্সাক্ট ওয়ান, সো দ্যাটস মিনস এটা আমাদের 13। নেক্সট কোশ্চেন। একটা সাত আহ, শীতের রাত তো, মানে সব শুনশান নীরবতা একদম। এর মধ্যে আমি আর জানালা দরজা তো বন্ধ করে দিচ্ছি যেন সাউন্ড না আসে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কথাগুলো বলছি এর কারণ হচ্ছে যে ক্লাসের মধ্যে একঘেয়েমি যেন না আসে, একটু গল্প সল্প হোক। A gym class can be divided into 8 teams with an equal number of players on each team, or into 12 teams with an equal number of players on each team. So what is the lowest possible number of students in the class? প্রথম কথা হচ্ছে এটা দেখেই বোঝা যায় যে they are just indicating you to solve the math through the LCM approach। মানে তারা লোয়েস্ট পসিবল নাম্বার অফ স্টুডেন্টস চাইছে আর তার লসও চাচ্ছে। এখন এটা একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে এলসিএম অফ সিম্পলি 8 and 12। 8 আর 12 কত এখান থেকে? এলসিএমটা 24 হবে। এটা অতি দ্রুত কিভাবে করা যায়, যে দেখবেন 12 এবং 8, তো 8 দিয়ে কি 12কে ভাগ করা যায়? যায় না। তাহলে 12-র পরের মাল্টিপল মান কত? 24। 24কে কি ভাগ করা যায়? 8 দিয়ে যায়, তার মানে ডেফিনেটলি সেটা 24 এই প্রশ্নের সঠিক উত্তর। এখন একটা জিনিস বলি যে হোয়াই এলসিএম, হোয়াই লিস্ট কমন মাল্টিপল। যারা এই ক্লাসটা এখন নতুন দেখছেন তারা চাইলে পেট্রো বাংলা সেকশন বা ডিবিএল সেকশন দেখে আসতে পারেন, যে আমি কেন লিস্ট কমন মাল্টিপল নিয়ে কথা বলছি এখানে, কেন আমি হাইয়েস্ট কমন মাল্টিপল এখানে নিচ্ছি না, বা আপনারা যেটাকে গসক বলেন আর কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা অবশ্য ইউরোপিয়ান কান্ট্রিতে জিসিএফ বলে, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। আমি কেন হাইয়েস্ট কমন ফ্যাক্টর নিয়ে কাজ করছি, আমি কেন লোয়েস্ট কমন ফ্যাক্টর নিয়ে কাজ করছি না, কেন আমার হাইয়েস্ট কমন মাল্টিপল দরকার নাই, কেন আমার লোয়েস্ট কমন ফ্যাক্টর দরকার নাই, এই জিনিসগুলোর কনসেপ্ট আমি কিন্তু ইউটিউবেও আপনাদের ফ্রি ক্লাসে আলোচনা করে আসছি। তো এগুলো একটু দেখবেন, তাহলে সুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা এলসিএম কেন নিলাম বা কিভাবে কি বুঝলাম? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন যে এখানে বলা আছে এ জিম ক্লাস ক্যান বি ডিভাইডেড ইনটু 8 টিমস। আপনার হাতে যতগুলো স্টুডেন্ট আছে তার মধ্যে স্টুডেন্ট গুলো নিয়ে 8টা টিমে বিভক্ত করতে পারবেন, আবার 12টা টিমেও বিভক্ত করতে পারবেন। তো এমন কতগুলো স্টুডেন্ট আপনার হাতে থাকতে পারবেন যেটা 8টা টিমেও বিভক্ত করা যাবে, 12টা টিমেও বিভক্ত করা যাবে। তার মানে দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মাস্ট স্যাটিসফাই টু কন্ডিশন অ্যাট দ্য সেম টাইম। আই রিপিট, the total number of students must satisfy two conditions at the same time। এমন স্টুডেন্ট সংখ্যা কত যেটা 8 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে? তো উম, সেটা আমাদের কত? 24 আসলো, যে 8 আর 12 এলসিএম নিলে আমাদের কত হয়? 24 আসে। এই 24 এমন একটা সংখ্যা যেটা 8 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, মানে দুইটা কন্ডিশনই ফিলফিল করে। এবং এইটাই আমাদের লোয়েস্ট কমন মাল্টিপল। এরপরে কি হইতে পারে? হইতে পারে 48 হইতে পারে, 72 হইতে পারে, 96 হইতে পারে, অনেক কিছুই হতে পারে, বাট আমার চেয়েছে লোয়েস্ট কমন মাল্টিপল। এবং এটা সবসময় লোয়েস্ট কেন চাবে, এটার জন্য মূলত আপনারা ওই ক্লাসগুলো দেখবেন আর কি। তো এটা কেন বুঝলাম, এটা লোয়েস্ট পসিবল নাম্বার কোনটা হবে, যেটা 8 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ স্টুডেন্ট সংখ্যা এমন থাকবে যেটা 8টা টিমেও ভাগ করা যাবে, 12টা টিমেও ভাগ করা যাবে। দিস ইজ রিফারিং আস দ্য এলসিএম। আশা করি ক্লিয়ার, বাট এগুলো দেখতে হবে, এগুলো দেখলে আপনাদের ক্লিয়ার বেশি হবে ইনশাল্লাহ। If p is an even integer and q is an odd integer, which of the following must be an odd integer? এটা বলার সাথে সাথে এটা কাটা পড়ে যায়। পি এবং কিউ সম্পর্কে তথ্য দিয়েছে তারা, যে একটা ইভেন একটা হচ্ছে অড। ভালো কথা। এখন বলা আছে আমাদের এখান থেকে অড হইতে হবে, তো আমি এটা দেখার সাথে সাথে কেটে দিলাম কেন? এর অর্থ হচ্ছে যে পৃথিবীর যে কোনো কিছুকে যখন আপনি 2 দিয়ে গুণ করবেন,
সেটা অড হোক ইভেন হোক হোয়াট এভার ইট ইজ, এটা আমার কনসার্ন না। দুইতে যখন গুণ করবেন মানে ইভেন নাম্বার দিয়ে গুণ করলে সেটা সারা জীবন ইভেন প্রডিউস করবে। তো আপনার চাইছে কি অড, তাহলে এটা দেখার দরকার নাই। এবার অপশন কতে আসেন। অপশন কতে যদি খেয়াল করি, এটাও বাদ দিয়ে দেন, এটাও বাদ দিয়ে দেন। কেন বাদ দেন? কারণ এর মধ্যে পি কিন্তু ইভেন, আগেই বলেছে ইভেন কোনো কিছুতে গুণ করলে সেটা কি হয় বলেন তো, ইভেন হয়ে যায়। তাহলে এটা ইভেন প্রডিউস করে, এটা অড প্রডিউস করে না, বাট আপনার দরকার কি অড। এখন থাকলো অপশন এ আর সি। এ কি হয়েছে? এ মেইনলি মানে এটা প্রথমত ইন্টেজার হয় না অনেক ক্ষেত্রে। কারণ একটা জিনিস খেয়াল করেন, পি মনে করেন আমাদের ইভেন ভ্যালু কত 4, আর কি আমাদের অড মানে কত 3, তো এটা কি 1.33 আসে। তাহলে এটা কি প্রথম কন্ডিশন ভায়োলেট করা হচ্ছে, ইন্টেজার হয় না। যদি এখন কখনোই কি ইন্টেজার হয় না? ইন্টেজার হয়, কিন্তু ইন্টেজার হলে এটা কি হচ্ছে একটু দেখি। মনে করেন পি এর ভ্যালু কত 6, পি কিন্তু ইভেন বলেছে। আর কিউ মনে করেন আমাদের অড হচ্ছে কত 3, সেটা কি আসতেছে বলেন তো 2। তো 2 ইজ ইভেন অর অড? 2 ইজ ডেফিনেটলি ইভেন, বাট তারা কি চাইছে? অড চাইছে। অর্থাৎ অপশন এর ক্ষেত্রে এটা ইন্টেজার দেয় না, যদি দেয় সেক্ষেত্রে আবার ইভেন দেয়। তাহলে এটা আমাদের এখান থেকে বাদ, এটাই প্রশ্নের সঠিক উত্তর। এখন এটা তো সঠিক উত্তর বললেন, একটু বলেন কিভাবে কি। প্রথম কথা হচ্ছে পি একটা ইভেন্ট, ইভেন্টকে 2 দিয়ে গুণ করলে এটা সারা জীবন ইভেন্ট প্রডিউস করবে। ভেরি ভেরি মাচ ট্রু, এটা সঠিক। আর কিউ কি বলেন তো? অড। একটা জিনিস মনে রাখবেন, ইভেন্ট প্লাস অড সারা জীবনই কি অড প্রডিউস করে। অনেকে এটা ভ্যালু ধরে করতে চাইতেন যে চারটা অপশনে আমরা ভ্যালু ধরে করি। আপনি একটা জিনিস চিন্তা করেন, পি এর একটা মান, কিউ এর একটা মান ধরে এই চারটা অপশন টেস্ট করাটা অনেক ঝামেলা ভাই। তার থেকে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আপনি দৌড়াবেন। অন্যরা যখন ভ্যালু নিয়ে টেস্ট করতেছে আপনি তখন দৌড় দিবেন, এটা শেষ করে দেখবেন পরে দুইটা ব্যাচ শেষ হয়ে গেছে আর কি। তো যেমন এখানে যদি 4+3 ধরেন, কি আসবে? 7 আসবে। তো এটা চেক করার আগে আপনার যদি কনসেপ্টটা জানা থাকে যে ইভেন্টের সাথে অড যোগ করলে সারা জীবনে কি দেয়? অড প্রডিউস করে। ইভেন দিয়ে কোনো কিছু গুণ করলে দ্যাট উইল প্রডিউস ইউ ইভেন হিয়া। বুঝতে পারছেন না? আশা করি বুঝতে পারছেন। এরপরে, a bag contains 7 red, 9 yellow and 3 black balls. If a ball is picked at random, what is the probability that the ball drawn will be either a red or a black ball? ওকে, কয়েকভাবে চিন্তা করা যায়। প্রথম কথা হচ্ছে 9 আর 7 কত? 16, 16 3 কত? 19। মোট বল আছে কয়টা? 19টা। একটা জিনিস খেয়াল করেন যে রেড আর ব্ল্যাক বল থাকতে হবে, তাই না? তো এটা যদি আমরা অ্যাপ্রোচ 1 দেখি, খেয়াল করি 19টার মধ্যে কি থাকা যাবে? আপনি যখন পিক আপ করবেন রেড অথবা ব্ল্যাক থাকবে। তাহলে 7 আর 3 কত? 10 আর কি। টোটাল আউটকাম কত? 19। আর অন ফেভার অফ দ্য কন্ডিশন হি অবটেন আউটকামস, সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। এটা একটা হতে পারে। আর একটা কাজ করা যায় যে টোটাল প্রবাবিলিটি মান কত বলে তো 1। এটা থেকে আমরা দেখব তারা চেয়েছে রেড আর ব্ল্যাক কতগুলো হইতে পারে। আই রিপিট, রেড আর ব্ল্যাক কতগুলো হতে পারে সেটা চেয়েছে। তাহলে 1 থেকে ইয়েলো কয়টাতে হচ্ছে সেটা যদি বাদ দিয়ে দিই সেক্ষেত্রে কি থাকবে? রেড আর ব্ল্যাক থাকবে। তাহলে টোটাল আউটকাম কয়টা? 19টা। ভালো কথা, ইয়েলো কয়টা আছে? 9টা। এখান থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, বুঝছেন? টোটাল সম্ভাব্যতার মান 1, সেখান থেকে আমি বাদ দিব হলুদ হওয়ার পরিমাণটা। তাহলে যা থাকবে রেস্ট অফ দ্যাট ইজ অ্যাবসলিউটলি কনসার্নড অর রিলেটেড উইথ দ্য রেড অর ব্ল্যাক বল। তাহলে এখান থেকে আমরা যদি চিন্তা করি, এটা যদি 19 নেন, 19 - 9, দ্যাট ইজ অলসো প্রডিউসিং 10/9, উইচ ইজ সেম অ্যাজ আওয়ার আর্লিয়ার অ্যান্সার। তাহলে এটা আলটিমেটলি খেয়াল করে দেখা যায় 10/19। আমি আগেই বলেছি যে ফিনান্স ফ্যাকাল্টির প্রশ্নগুলোর আগে অন্তত আমি এই যে প্রশ্নগুলো পিক আপ করেছি আজকে, এগুলো ওই টাইপের প্রশ্ন না যে 2-3 মিনিট লেগে যাবে সলভ করতে আর কি। একটু মাথা খাটালে সবগুলো প্রশ্ন উত্তর বের করা যায়। সরি ভাই, মানে চা খাওয়ার শব্দও যেতে পারে। শীতের রাত, অনেক শব্দ আর কি। Committee X has 4 members, Committee Y has 5 members, and these committees have no members in common. If a task force is to be formed consisting of one number of X and one member of Y, how many different task forces are possible? অনেক করেছে এটা ম্যাথ, জাস্ট কিচ্ছু না। কমিটি এক্স এর কতজন মেম্বার আছে? 4। ওখান থেকে কয়টা পিক আপ করবো? একটা আর কি। কমিটি ওয়াই এর কয়টা মেম্বার আছে? 5। ওখান থেকে কয়টা পিক আপ করবো? এক। তো আলটিমেটলি 4 × 5, এরকম 20টা টিম আমাদের বা টাস্ক ফোর্স গঠন করা যাবে। আশা করছি সিম্পল, বুঝতে সমস্যা নাই। নেক্সট ওয়ান,
As a salesperson, Polly can choose one of the two methods of annual payment, either an annual salary of taka 35,000 with no commission or an annual salary of taka 10,000 plus or 20% commission. বুঝতে পারছি ঘটনাটা কি? What must her total annual sales be to give her the same annual pay with either method? এই টাইপের প্রশ্নগুলো রিটেনও কমন। ওই যে বলে যে আপনার একটা ফিক্স স্যালারি আছে, হয় আপনি ওইটা নেবেন অথবা আর একটা স্যালারি আছে, সেটা আগের স্যালারি থেকে কম, প্লাস আপনাকে কিছু পণ্য বিক্রি করলে আহ, একটা পার্সেন্টেজ দেওয়া হবে। এখন কতগুলো পণ্য আপনি বিক্রি করবেন সেটা জানতে চাই এখানে, তাছাড়া কিছুই না। সো আমাদের আগে কত টাকা পাওয়া গেছিল? 35,000 টাকা পাওয়া গেছিল। এখন কত টাকা পাওয়া যায়? 10,000 টাকা পাওয়া যায়, প্লাস তাকে কিছু পণ্য বিক্রি করতে হবে এবং সেই পণ্যের উপরে সে 20%-এর মতো কি পাবে? কমিশন পাবে। এতে করে ঠিক কতগুলো পণ্য বিক্রি করলে তার আগের পরিমাণের স্যালারি সমান স্যালারি সে পাবে। তাহলে সাপোজ ধরলাম যে এক সংখ্যক পণ্য বিক্রি করতে হবে এবং প্রত্যেকটার উপরে, প্রতিটা এক্স এর মান যতই হোক না কেন, প্রত্যেকটার উপর 20% সে কি পাবে? কমিশন পাবে। তাহলে এটা ক্যান্সেল করলে কত এখান থেকে? 25,000 থাকে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা উপর উল্টাকে একবারে 20% এই পাশে এনে, বুঝছেন? আচ্ছা, সহজ কথা, 2 দিয়ে 25-এর কাটলে 250 কাটলে 125। আমরা কোনো ক্যালকুলেশনে যাব না, আমরা একবারে দেখবো 125 কোথায় আছে, বুঝছেন? এই যে এটা শূন্যটা কাটা ক্যান্সেল করে না, এটা ক্যান্সেল করলে কিন্তু 125। তো অত গুণ করার দরকার না, এটা প্রশ্নের সঠিক উত্তর। If x plus y is equal to 7 and x minus y is equal to 3, x square minus y square is equal to what? অনেকভাবে করা যায়, কিন্তু যে কাজটা করবে না সেটা হচ্ছে ফর্মুলা দিবেন না। ফর্মুলা দেওয়ার দরকার আছে? ফর্মুলা, হ্যাঁ ফর্মুলা দিলেও খাওয়া যায়, যেহেতু সহজ আর কি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে 7 আর 3 7 21, এটা গুণ করলেই হয়ে যায়। এটা সহজ হয়ে গেছে। আরেকটা করা যায় যেটা আসলে জটিল, ঝামেলা আর কি, যেটা সিমেট্রিক ইকুয়েশন। শুধু কনসেপ্টটা জেনে রাখেন তাহলে পরে অনেক কোশ্চেন ক্ষেত্রে সুবিধা হবে। এটা নাই দুটো গুণ করে হয়ে গেল। তো সিমেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে বড় ভ্যালুটা এই দুইটা যোগ করলেই পাওয়া যায়, শিখিয়েছি আমি। 7 আর 3 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত? ভুল করলাম কোথাও? না ঠিক আছে, ভুল তো করি না। 7 আর 2 5 আসে। আর ওয়ার মানটা এই দুটাকে বিয়োগ করতে হয়, 7 থেকে 3 বিয়োগ করলে কত? 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 আসে। এখন জানতে চাচ্ছে এই দুইটার মান কত। তাহলে এখান থেকে 25 মাইনাস এখান থেকে 4, তার মানে 21 আসে। এটা আসলে সহজ, আপনাদের যেভাবে মন চায় সেভাবে করতে পারেন। ওকে, তো এটা আমাদের এখান থেকে 20টা প্রশ্ন ছিল। আমরা ফিনান্স ফ্যাকাল্টির প্রশ্নগুলো আলোচনা করলাম, একটু মজা করে আলোচনা করছি বলতে পারেন। 5-6 মাস পরে ইউটিউবে ক্লাস নেওয়া। আর আমি লাস্ট 1-1.5 বছর ব্যাচ পড়াই না বলতে পারেন আর কি। লাস্ট ব্যাচ গত বছরের জানুয়ারিতে শুরু করেছিলাম, ফিফথ ব্যাচ। একটু ব্যাচের কথা বলছি আর কি। ফিফথ ব্যাচ, যেহেতু 1-1.5 বছর ব্যাচ পড়াই, ফিফথ ব্যাচ পড়িয়েছিলাম, ওই বছরে শেষ করে দিয়েছিলাম। এরপরে আর কোনো ব্যাচ পড়াইনি। বাট ওখানে যে আলোচনা করছি 120-22টা ক্লাস, এটা টপ ক্লাস। ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েই পড়িয়েছি। এখান থেকে ভালো কিছু করা সম্ভব। যারা অ্যাডমিট হতে চান, অ্যাডমিট হওয়ার জন্য আসতে পারেন। অন্তত এতটুকু বলা যায় যে ম্যাথের প্রতি একটা মুগ্ধতা তৈরি হবে। ম্যাথের প্রতি একটা একটা নেশা তৈরি হয়ে যেতে পারে, যে ম্যাথগুলো যে এভাবে ভাবা যায়। এখানে তো সেরকম কোনো ম্যাথ ছিল না, বাট বড় বড় ম্যাথগুলোকে আমরা খুব সহজে ডিল কিভাবে করতে পারি। এক্সাম হলে আপনার মাথাটা, মানে এরকম হয় না যে পরীক্ষার পর যখন আমার সমাধান দেখেন তখন কি মনে হয়, সে এই ম্যাথটা যদি এভাবে কেন চিন্তা করলাম না। তো এই টোটাল চিন্তাটা আমি ওখানে ইনসার্ট করার চেষ্টা করছি আপনাদের সাথে। 122টা ক্লাস আছে, সম্পূর্ণ পিডিএফ দেওয়া আছে, মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ, 2টা মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ আছে। সো ওখানে প্রতিনিয়ত সমস্যার সমাধান চলে। আমার মনে হয় আহ, এটা একটা ভালো প্ল্যাটফর্ম। আপনি এখন যেখানে আছেন সেখান থেকে উইদাউট ডাউট ইট উইল বি বেটার অ্যান্ড বেটার, এটা আর কি শিওর। তো ঠিক আছে, এই ক্লাসটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। ও আরেকটা বিষয় যে ব্যাচ নিজের ব্যস্ততার কারণেই শুরু করতে পারি নাই। এবছরে একটা রিটেন ব্যাচ শুরু করার কথা ছিল, সেটাও করতে পারি নাই। অনেকে অ্যাডমিট করার পর আবার সবাইকে টাকা ব্যাক দিয়েছি। আমার এটা একটা আফসোস যে আমি আমার যে চিন্তাধারাটা, মানে এমসিকিউ তে কিছু কিছু জায়গায় হয়তো বা আমি আমার চিন্তাটা ওইভাবে দিতে পারি না, কারণ রিটেন অনেক বড় বড় ম্যাথ থেকে এমসিকিউ তো অত কিছু লাগে না। আমার এটা একটা আফসোস যে আমি রিটেন ব্যাচটা চালু করতে পারছি না। করতে পারলে হয়তো বা আমি আমি আমার
চিন্তাধারা আমি আমার চেষ্টা দিয়ে যে এই বিষয়গুলোকে আয়ত্ত করছি, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আহ, এবং অনেকেই বঞ্চিত হচ্ছে। এটা টু বি অনেস্ট, অনেকেই রিকোয়েস্ট করছে বাট পাচ্ছি না আর কি। তো ঠিক আছে, ক্লাসটা শেষ করি, অনেক রাত। সবাই ভালো থাকেন, পরীক্ষা দেন। আর আমার এখানে আগেই বলছি যে 5 তারিখে পরীক্ষা আমার পড়ানোটা না, আমার এখানে ক্লাস নেওয়ার অর্থ হচ্ছে যে আমি আমার যে ম্যাথ শেখাতে চাই, মানে ম্যাথের চিন্তাধারা আমি আপনার সাথে আলোচনা করতে পারি চাই আর কি। এটা 5 তারিখে ব্যাংকের পরীক্ষা বা কি পরীক্ষা, এগুলো না আমার কোনো কনসার্ন না। আমি একটা ম্যাথ শেখানোর সুযোগ পেয়েছি, দেখানোর সুযোগ পেয়েছি, আমার চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি। এটা কাজে লাগাচ্ছি আর কি। সেটা যে কোনো এক্সামের জন্য হতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।